শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমার কাছে মাঝে মাঝেই ইনকোয়ারি আসে যে মূলত বাংলাদেশ থেকে যে তারা পিএইচডি স্কলারশিপের জন্য অস্ট্রেলিয়াতে বা নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে চায়। তারা কিভাবে শুরু করবে? কি ইনফরমেশন দরকার বা নিজেকে কিভাবে প্রস্তুত করবে সেই বিষয়ের জন্য। আমি চেষ্টা করি সবসময় তাদের যদি যে ইনফরমেশন দরকার হয় সেগুলো দেওয়ার জন্য আমি যতটুকু জানি আরকি। এবং যদি না জানি তাদেরকে অন্যদের কাছে রেফার করার জন্য, যে সে ভালো জানে আমার থেকে, তাদের কাছে জিজ্ঞেস করার জন্য। এখন সবসময় সবসময় না, মাঝে মাঝে কয়েকদিন ধরে ভাবছি যে দেখি একটি ভিডিওতে সামারি করে এই বিষয়গুলো তুলে ধরা যায় কি না, যাতে অনেকেরই উপকার হবে। যদিও এই বিষয়গুলো আমি চেষ্টা করব খুব শর্টে বলার জন্য। যদি কারোর বিস্তারিত জানার থাকে পরবর্তীতে অন্য ভিডিওর মাধ্যমে সেগুলো আলোচনা করা যাবে। প্রথম কথা হলো যে পিএইচডি স্কলারশিপ বা স্কলারশিপ দেয় কাদের বা কেন এই স্কলারশিপ? মূলত পিএইচডি বা ডক্টর অফ ফিলোসফি আমরা যেটাকে বুঝি, এটা মূলত একটু গবেষণাধর্মী ডিগ্রি। সুতরাং এই স্কলারশিপের অ্যাপ্লাই করার জন্য বা স্কলারশিপ পাওয়ার জন্য আমাকে এই সেক্টরে বা গবেষণাধর্মী কিছু জিনিস থাকা লাগবে, যার কারণেই কিনা আমাকে স্কলারশিপ দিবে। প্রথম যেটা দরকার হবে গবেষণার থেকে আগে, প্রথম যেটা দরকার সেটা হলো আমাদের একাডেমিক রেজাল্ট। যে আমরা বাংলাদেশে যারা অনার্স বা মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি, সেই তার আমাদের যে ফাইনাল রেজাল্টটা হয়, যে সিজিপিএ বা ডিভিশন, এখানে যে কত সিজিপিএ থাকা লাগবে বা কত হলে ভালো হয়, আসলে তার কোনো মাপকাঠি নেই যে 3.5 বা 3.75 বা 4 আউট অফ 4। এখানে যত বেশি হবে তার তত ভালো, সে তত আগায় যাবে অন্যদের থেকে। এটা বোধ এসএসসি অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে প্রযোজ্য। এবং আপনি যে ল্যাবে অ্যাপ্লাই করবেন সেই রিলেটেড ফিল্ডে আপনার ওই সাবজেক্টগুলোর দক্ষতা কেমন। ফর এক্সাম্পল, যদি আপনি নিউরোসায়েন্স কোনো ফিল্ডে অ্যাপ্লাই করেন, তাহলে সেই রিলেটেড সাবজেক্ট যেমন বায়োকেমিস্ট্রি, ফর এক্সাম্পল মলিকুলার বায়োলজি অর ইমিউনোলজি, এই সাবজেক্টগুলোতে আপনার স্কোর কেমন, আপনি কতটা এফিশিয়েন্ট, সেই জিনিসগুলো থাকা লাগবে। সো ফার্স্ট পয়েন্ট হলো যে আপনার ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হবে। নাম্বার 2 হলো যে যেহেতু এটি একটি গবেষণাধর্মী ডিগ্রি, সুতরাং আপনার প্রিভিয়াস রিসার্চ এক্সপেরিয়েন্স আছে কিনা সেই বিষয়টা খুবই জরুরি। এক্ষেত্রে আমরা যখন অনার্স বা মাস্টার্স করেছি, বিশেষ করে আমি যখন অনার্স বা মাস্টার্স করেছি, তখন আমাদের অনার্সের সময় প্রজেক্ট 3 মাসের প্রজেক্ট ছিল, এবং মাস্টার্সের থিসিস ছিল যেটা 6 মাস বা অনেক বেশি সময় লাগবে অনেকের জন্য। এই রিসার্চ এক্সপিরিয়েন্সটা থাকা লাগবে, যে একটা থিসিস থাকা লাগবে। সেই থিসিসে সবচেয়ে বেশি রিকমেন্ড হলো যে যদি কারোর ল্যাব বেস এক্সপিরিয়েন্স থাকে, যদি আপনি ওয়েট ল্যাবে অ্যাপ্লাই করেন, ফর এক্সাম্পল যে ইনভিট্রো অর অ্যানিম্যাল এক্সপেরিমেন্ট করতে চান, সেই ল্যাবে অ্যাপ্লাই করেন, তাহলে ওয়েট ল্যাব বেস এক্সপিরিয়েন্স থাকা ভালো। যদি আপনি বায়োস্ট্যাটিস্টিক্স বা ইনসিলিকো বা বায়োইনফরমেটিক্স রিলেটেড ফিল্ডে অ্যাপ্লাই করেন, তাহলে সেই ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর দ্বিতীয় কথা হলো থিসিসের পরে যে থিসিসের আউটপুট বলতে আমরা যেটাকে বুঝি ইন একাডেমিক, যেটাকে আমরা বুঝি সেটা হলো যে রিসার্চ পাবলিকেশন। এখন কয়টা পাবলিকেশন থাকতে হবে, 2টো বা 3টা, বা কোন কোয়ালিটির জার্নালে হতে হবে, সেটা আসলে অনেক বিস্তারিত জানার বিষয়। বাট মোটামুটি কোয়ালিটির হলে হবে, 2-3টা পাবলিকেশন থাকাই যথেষ্ট। কারণ 6 মাসের থিসিসে বা 3 মাস যে প্রজেক্ট করে, তার থেকে বেশি পাবলিকেশন বা যে কোনো জার্নালে হোক, এর বেশি করা সম্ভব নয়।
এরপরে যেটা দরকার হয় সেটা হচ্ছে যে আপনার এই যে রিসার্চ করলেন বা রিসার্চ ফাইন্ডিং হলো, সেটা কোথাও প্রেজেন্ট করেছেন কিনা। সো রিসার্চ পাবলিকেশন অ্যান্ড রিসার্চ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন বলতে বোঝায় যে আপনি কোনো কনফারেন্সে জয়েন করছেন কিনা, সে কনফারেন্সে আপনি অ্যাবস্ট্রাক্ট সাবমিট করছেন, তারপরে সেখানে ওরাল প্রেজেন্টেশন বা পোস্টার প্রেজেন্টেশন এই জাতীয় কোনো প্রেজেন্টেশন দিয়েছেন কিনা। এবং আরও গুরুত্বপূর্ণ হলো যে সেই রিসার্চ প্রেজেন্টেশনে বা সেই কনফারেন্সগুলোতে কোনো অ্যাওয়ার্ড বা কোনো রিকগনিশন পেয়েছেন কিনা। যে ফর এক্সাম্পল যে আমি প্রথম হয়েছি বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড পেয়েছি, বা বেস্ট ওরাল প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড। এই জাতীয় অ্যাওয়ার্ডগুলো খুব সিভিতে বড় মাপের ইম্প্যাক্ট ফেলে। সুতরাং এগুলো যদি থাকে তাহলে অনেক ভালো হয়। আর যেটা দরকার হয় যে কোনো লিডারশিপ স্কিল বা কোনো ভলেন্টারি অ্যাক্টিভিটি। লিডারশিপ স্কিল বলতে যে আমি আমার ইউনিভার্সিটির যে ব্লাড ডোনেশন যে সোসাইটি ছিল, সেই সোসাইটির প্রধান ছিলাম। আমি ছিলাম না, বাট জাস্ট এক্সাম্পল দিলাম যে এরকম আমি ছিলাম। কিংবা আমি একটা আমি নাটক করতাম, বা আমি জার্নাল ক্লাব লিডিং করতাম। এই জাতীয় যদি কোনো লিডারশিপ স্কিল বা কোনো ভলেন্টারি অ্যাক্টিভিটিস থাকে। কারণ এগুলা এই কারণে দরকার, সবাই অনেকেরই একাডেমিক রেজাল্ট থাকে, বাট একজনকে আরেকজন থেকে ডিফারেন্সিয়েট করবে কিছু কোয়ালিটি দিয়ে। লিডারশিপ স্কিল ফর এক্সাম্পল, ভলেন্টারি অ্যাক্টিভিটিস, এই জাতীয় কিছু অ্যাক্টিভিটিস থাকা ভালো। সেটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। এবং এটা আরও সিগনিফাই করে যে আপনি একজন এনথুজিয়াস্টিক মানুষ, একজন ভালো মানুষ, সোসাইটিতে আপনি কন্ট্রিবিউট করেছেন অনেক এবং কন্ট্রিবিউট করতে চান। সুতরাং এগুলো খুব গুরুত্বপূর্ণ। ফাইনালি যেটা দরকার হয় আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। সো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বলতে যেহেতু অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড এই দুই দেশেই আমি বলতে পারবো, কারণ এই দুই দেশে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং এই দুই দেশে আমি স্কলারশিপ পেয়েছিলাম। এই দুই দেশ ইংলিশ স্পিকিং কান্ট্রি। সুতরাং এখানে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা লাগবে। এখানে আইএলস দিতে পারেন বা পিটি দিতে পারেন। এক এক ইউনিভার্সিটির আইএলস স্কোর এক এক রকম। কেউ 6.5 লাগে কোনো ইউনিভার্সিটিতে 7 লাগে বা 7.5 লাগে। সুতরাং সেই রিকোয়ারমেন্টসটা পূরণ করা। তবে এখানে মনে রাখাটা দরকার যে আইএলস বা ইংলিশ যে প্রফিসিয়েন্সি যে স্কোরটা, এটা মূলত একাডেমিক বা অ্যাডমিশন রিকোয়ারমেন্টস। এটা স্কলারশিপ রিকোয়ারমেন্টস না মেইনলি, বাট অবভিয়াসলি আপনার যদি ভালো স্কোর থাকে সেটা আপনাকে স্কলারশিপ পেতে সহায়তা করে। বাট এটা মূলত অ্যাডমিশন রিকোয়ারমেন্টস। অ্যান্ড লাস্ট যে পয়েন্টটা সেটা হলো যে যখন আপনি সবগুলা ডকুমেন্টস রেডি হবে তখন আপনার একজন সুপারভাইজার ম্যানেজ করা। যেহেতু অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে আপনি মাল্টিপল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমি 9টা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। সুতরাং আপনার এই সুপারভাইজার তাদেরকে ম্যানেজ করা বলতে যে আপনি ওই ল্যাবে তার সাথে কাজ করবেন, তাই অনুমতিটা নেওয়া যে আমি তোমার সাথে বা আপনার সাথে কাজ করতে চাই। এবং যখন আপনি অ্যাপ্লাই করবেন পিএইচডি স্কলারশিপের জন্য, তখন স্কলারশিপ পোর্টাল যেটা থাকে, ওয়েবসাইট যেখানে থাকে, সেখানে উল্লেখ করতে হয় যে কার আন্ডারে বা কোন সুপারভাইজারের সাথে আপনি কাজ করতে চান। সুতরাং একজন সুপারভাইজার ম্যানেজ করা এবং ম্যানেজ করার পর সেখানে অ্যাপ্লিকেশন করা, মূলত এই বিষয়গুলাই ওভারঅল লাগবে। তবে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এটা ভ্যারি করতে পারে, বা সুপারভাইজার টু সুপারভাইজার রিকোয়ারমেন্টস একটু ভ্যারি করতে পারে, বাট মোর অর লেস আমাদের এই রিকোয়ারমেন্টসগুলাই লাগে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য বা স্কলারশিপ পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। যদি কারোর স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে যে একাডেমিক রেজাল্ট কেমন হতে পারে বা কেমন থিসিস বা পাবলিকেশন, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আবার কথা বলা যেতে পারে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।